তিব্বতে নতুন করে বাঁধে ভাঙন উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল চীন। কাঠমান্ডুতে হিমবাহ ধসে নিহত বেড়ে 538। রাজধানীতে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে আশঙ্কাজনক হারে মশক নিধনে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। শিল্প কারখানা বর্জ্যে হুমকিতে নদী, ভরা বর্ষায় অস্তিত্ব সংকটে মাছ সহ জীববৈচিত্র্য। দূষণ রোধে আইনের বাস্তবসম্মত পদক্ষেপের তাগিদ। এবং লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি 80 টাকার উপরে। স্বস্তি নেই মাছ, মাংস, ডিমে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বর্তমান সরকার 50 কোটি টাকার পরিকল্পনা নিয়েছে বলে জানান আইনমন্ত্রী। আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার না করার আহ্বান জানান তিনি। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার কথাও বলেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য পিটার রিয়েলিটি। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। ইনশাআল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়ে বরাদ্দ করেছি। হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ডেঙ্গু ও হাম দুটি রোগের চরিত্র আলাদা হলেও একই সময়ে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার উপর তৈরি হয়েছে বাড়তি চাপ। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রাণঘাতী এ রোগে মারা গেছে 955 শিশু। এ সময়ে হাম আক্রান্ত হয়েছে 1,53,692 জন। রাজধানীর শিশু হাসপাতালে ছুটির দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্ত শিশুদের বেশিরভাগই টিকা বঞ্চিত। বাবুর জ্বর থেকে হাম শুরু হয়েছে, তারপর ঠান্ডা থেকে নিউমোনিয়া, শ্বাসকষ্ট বাইরে গেছে। 7 দিনের মাথায় আবার শরীরে এগুলো র্যাশ ওঠা শুরু করলো। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলল হাম। তারপর কালকে আয়সা ভর্তি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। অ্যাকশন নিচে জ্বর নামাইতে পারে না। যখন ওরে ডোজ দেওয়া হয় তখন জ্বর 5 মিনিট 10 মিনিট এরকম শরীর ঠান্ডা থাকে। হামের পাশাপাশি হাসপাতালটিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যাও। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন শিশু। তীব্র মাথা ব্যথা এবং জ্বর, তখনই আমরা এই হসপিটালে আমরা ভালো মনে করছি, তখন এটাতে নিয়ে আসছি। 2টা বাচ্চারই প্রথম জ্বর আসছিল। জ্বর আসার পরে আমরা ডেঙ্গু টেস্ট করাইছি। ডেঙ্গু টেস্ট করার পরে পজিটিভ আসছে। নাক দিয়ে ব্লাড যায়, প্লাটিলেট কমে যাচ্ছে। এদিকে শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 32,248 জন, আর এ রোগে প্রাণ গেছে 88 জনের। মশায় কখন কামড়াইছে সেটা বলতে পারি না, কিন্তু হঠাৎ করে আর কি জ্বরে আক্রান্ত হয়েছে। ওষুধপত্র যা খাই উঠে যায় বমি হয়ে, তারপরে আমি হসপিটালে এসে টেস্ট করে ডেঙ্গু ধরা পড়ছে। হামের পাশাপাশি ডেঙ্গুর পরিস্থিতিও স্বাস্থ্য খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা বলছে এই দুই রোগ থেকে সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। অবশ্যই আমাদের উপর প্রেশার তৈরি হয়েছে, কারণ হামও এখনও চলছে। সাথে স্পেশালি হচ্ছে হাম তো পেশেন্ট বেশি যায় হচ্ছে পেডিয়াট্রিক্স গ্রুপে। ওনাদের এখানে ডেঙ্গু এবং হাম দুইটারই সংখ্যা অনেক বেশি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি, দেন হচ্ছে মিজেলস। কিন্তু মিজেলসের পেশেন্টও আছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলেও জানান এই চিকিৎসক। নিজেকে টেক কেয়ার করতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মশক নিধন কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। জেলা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডেঙ্গু কর্নার। চিকিৎসক সংকটের মধ্যেও পর্যাপ্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন রোগী, এর মধ্যে ৩১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৮ জন শিশু। পৌর এলাকার হুজরাপুর, বালুবাগান, পিটিআই, মসজিদপাড়া ও আলীনগরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ জানান স্থানীয়রা। 7 দিন হলো উন্নতি হয়েছে, কিন্তু একটু দুর্বল আছে, মুখে খেতে পারছে না। ডেঙ্গুর জ্বর পজিটিভ হওয়ার কারণে গত 4 দিন যাবত এখানে ভর্তি হয়ে আছি। আমার ফুসফুসের সমস্যা আছে। রোগীর সেবা ভালোই হচ্ছে, ডাক্তার অনেক নার্স গেলেও ভালো। আমার রাস্তা 3 দিন হয়েছে, চিকিৎসা ভালোই, খারাপ না। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি এবং সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগ শনাক্তের ক্ষেত্রে যে কিটগুলো প্রয়োজন, NS1, IgG এবং IgM, সেগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে এবং ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে যে লজিস্টিক্স দরকার, বিভিন্ন ধরনের ফ্লুইড এবং মেডিসিন, সেগুলো আমাদের পর্যাপ্ত আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ও নিয়মিত মশক নিধন অভিযান জোরদার করা জোর দাবি জেলাবাসীর। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। ঢাকা শহরে নাগরিকদের নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে কেন নামতে হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, নাগরিকদের যখন নিজেদের হাতে ঝাড়ু দিতে হয় তখন বুঝতে হবে প্রশাসন ব্যর্থ। সকালে জাতীয় প্রেস ক্লাবে চলমান ক্লিন ঢাকা কর্মসূচির সবশেষ তথ্য অবহিতকরণ এবং দেশের ও ঢাকার চলমান পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিদেশে বর্জ্য হলো তাদের জন্য সোনায় সোহাগা। তারা এই বর্জ্যতে বিনিয়োগ করে তাদের বাণিজ্য, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করছে, তারা বড় বড় ইন্ডাস্ট্রি করে উঠতেছে। আর আমাদের এরা বুঝেই না যে বর্জ্য, তারা বর্জ্য মানে বর্জ্যই মনে করে। এই জন্য ঢাকাবাসীকে শুধু দেখবার জন্য 5 বছরের জন্য জামাতকে ঢাকা সিটির দায়িত্ব দিতে হবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই যে 2-3টা সমস্যা, যানজট, জলাবদ্ধতা, এটা নিরসনে অনলি 6 মান্থ ইজ এনাফ। দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, তাদের জন্যই দেশের সিংহভাগ টাকা বিদেশে পাচার হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক ফোরামের আলোচনায় তিনি কথা বলেন, দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে শিক্ষকদের অসামান্য অবদান থাকলেও স্বাধীনতার 55 বছরেও শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হয়নি, তাদের কোনো দাবিও মেনে নেওয়া হয়নি। অথচ শিক্ষকদের আত্মত্যাগে ক্ষমতার চেয়ারে বসে তাদের অধিকারগুলোকেই ভুলে যায় ক্ষমতাসীনরা। এ সময় দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াত রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিনা সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে কামরাঙ্গীর চর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রশাসক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র 6 মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয় বলে জানান তিনি। যে ফ্যাসিবাদ সরকারকে আমরা বিদায় করেছি, এর আগে এই ফ্যাসিবাদকে আজকের এই বিরোধী দল যারা আছে তারাই তাদেরকে ফিরিয়ে এনেছিলেন। এই যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, এর আগে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, সেই রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে এই জামাত ইসলাম সমর্থন দিয়েছিল। তাই ভাইর আমার, আজকে আবার চিন্তা করতে হবে সেই আওয়ামী লীগকে ফিরে আনার জন্যই কি তারা দেশের রাজনীতি ঘোলাটে করতে চাচ্ছেন কিনা। বর্ষার জলে প্রাণ ফিরল নদীর, তারপরও মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। কারণ শিল্প কারখানা, রাসায়নিক সহ অন্যান্য বর্জ্যের দূষণে বর্ষা মৌসুমেও অস্তিত্ব সংকটে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী। ঢাকা ও এর আশেপাশে প্রতিদিন 100 কোটি লিটারের বেশি বর্জ্য অপরিশোধিতভাবে মিশে যাচ্ছে নদীতে। এমন পরিস্থিতিতে দূষণ রোধে আইনের বাস্তবসম্মত পদক্ষেপের তাগিদ দেন গবেষকরা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় উষা ফেরদৌসী রিপোর্ট। বর্ষার টলমলে স্বচ্ছ জলের শিকারে ব্যস্ত হয়ে পড়ে পানকৌড়িরা। কিছুক্ষণ পরেই সে আবার স্থানও পরিবর্তন করে। নদীর সঙ্গে পাখি প্রাণীর এই মিতালি দীর্ঘদিনের।
নদীর পাড়ে আছড়ে পড়া ঢেউ, টলমলে জলের সবুজ কচুরিপানার অবারিত সৌন্দর্য, ভরা বর্ষার ৩-৪ মাসে থই থই করা নদী, যার রূপ দেখে আন্দোলিত হন নদী পাড়ের বাসিন্দারা। বর্ষার মৌসুমে আসলে নদীটা এত সুন্দর করে উজ্জীবিত হয়, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসতে খুবই ভালো লাগে। এত ভালো লাগছে যে বলার মতো নাই, কারণ এদিকে কি সুন্দর দক্ষিণে হাওয়া, সবাই আসছে। নদীর সাথে আমাদের জীবন জড়িত, আমাদের সবকিছু জড়িত, অর্থনৈতিক সবকিছু আমাদের সাথে নদীর সাথে জড়িত। বর্ষা শেষে নদীগুলো আবার মরে যায়। তারপর ঢাকায় গেল 5 বছরে নদী দূষণের উৎস 608টি থেকে বেড়ে 1024টি হয়েছে, অর্থাৎ উৎস বেড়েছে 68%। 102টি শিল্প বর্জ্যের লাইন সরাসরি নদীকে দূষণ করছে, আর 75টি পৌর সুয়ারেজ লাইন এবং 216টি বেসরকারি ক্ষুদ্র সুয়ারেজ লাইনের মাধ্যমে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। এতে বর্ষায়ও জেলেদের জালে মাছ মিলছে না। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে রাখলেও মাছের দেখা নেই। না, আগের মতো নাই। এখন বর্ষাকাল, তারপর নদীতে মাছ নেই, কম মাছ। একটা সিলভার কাপ পাইছি সকাল থেকে পর্যন্ত, 4-5টা বাজে দিয়েছে। সব ধরনের বর্জ্য পরিশোধন করতে না পারলে দূষণ কমানো সম্ভব হবে না বলে জানান পরিবেশবিদরা। ইন্ডাস্ট্রি থেকে যে ধরনের পলিউটেড ওয়াটার সরাসরি নদীতে রিলিজ হচ্ছে, নদীর পানি দূষিত হতে এটা বাধ্য। প্লাস আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, সেই ম্যানেজমেন্টে এতটাই দুর্বল যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস এই ড্রেনেজ সিস্টেম যেটা আছে, এই বর্জ্য নিয়েই আমাদের নদীগুলোতে পড়ছে, ফলে নদীর পানি দূষিত হচ্ছে, নদীর পানি কালো হচ্ছে, নদীর পানি আনইউজেবল হচ্ছে। এইটাকে যদি বলেন আপনি মাছের জন্য, তাহলে নদীর পানিটাকে তার আগের পজিশনে ফেরত আনতে হবে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, নদী দূষণে মোট আর্থিক বার্ষিক ক্ষতির পরিমাণ $283 কোটি। কার্যকরী উদ্যোগ না নিলে এই ক্ষতির পরিমাণ আগামী 20 বছরে $5100 কোটি পৌঁছাবে। নদীমাতৃক দেশে একসময় 700 নদী প্রবাহিত হলেও বর্তমানে বছর জুড়ে প্রবাহিত হয় মাত্র 200 নদী, আর বর্ষায় প্রবাহিত হয় মাত্র 350 নদী। আর মৌসুমে প্রবাহিত হওয়া এই নদীগুলো ক্রমেই চলে যাচ্ছে দখল দূষণকারীদের কবলে। এমন পরিস্থিতি চলতে থাকলে খুব শীঘ্রই নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, বলছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী বাজারে একদিকে বাড়ছে চিনি ও খোলা ভোজ্য তেলের দাম, অন্যদিকে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কমছে। সরবরাহ সংকটে খোলা চিনির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি 120 টাকায়। সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনও ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। অধিকাংশ সবজি এখনও 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর মাছ ও ডিমের বাজার দরে স্বস্তি না থাকায় ভোগান্তি কাটছে না সাধারণ মানুষের। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, তবে এখনও তা ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। কেজিতে 20 টাকা কমে নগরীর বাজারগুলোতে বেগুন 80 থেকে 100, ঢেঁড়স 60 থেকে 80, কচুমুখী 80, করল্লা 80, পটল 60 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে 10 টাকা কমে বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, আর কাঁচামরিচ প্রতি কেজির দাম 160 টাকা। সাধারণ মানুষের কিনে খাওয়াটা সত্যি খুবই কঠিন হয়ে গেছে। আমরা যদি 50 টাকার ভিতরে আসতো তাহলে দেখা যায় সবাই কেনার হয় পারত। সবজি হলো কাঁচামাল, এটা আমদানি হলে দাম কম, আমদানি কম থাকলে দাম বেশি। সবজির দামের সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে ক্রেতারা দিশেহারা ভোজ্য তেল ও চিনির কারণে। সপ্তাহের ব্যবধানে চিনির দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে কেজিতে 120 টাকা। খোলা পাম অয়েল বা পামোলিন তেল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের সংকটও বেড়েছে। চিনির বাজার দরটা আপনার বেশ কিছুদিন আগে কম ছিল, এখন আপাতত আবার বস্তায় 700-800 টাকা বেশি। সয়াবিন তেল এটা একান্ত কোম্পানি ব্যক্তিগতভাবে বলতে পারবে যে কেন দেয় না। মুরগি ও ডিমের দামেও নেই স্বস্তি। 10 থেকে 20 টাকা বেড়ে কেজি প্রতি সোনালী 310 থেকে 320, দেশি 600 থেকে 620 ও ব্রয়লার 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 140 টাকায়। লেয়ারটা আগের তুলনায় একটু বাড়ছে, লেয়ারটা বর্তমানে 360 টাকা কেজি। ব্রয়লার খালি কেজিতে আপনার 2-3 টাকা বাড়ছে। ব্রয়লারের দাম কিছুটা বাড়তি, এটা 200 টাকা 190 টাকা বিক্রি হচ্ছে। প্রায় এক মাসের উপরে বাজার বাড়ছে। মাছের দামও মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোর হাতের নাগালের বাইরে। 20 থেকে 40 টাকা বেড়ে পাঙ্গাস 180 থেকে 200, রুই 300 থেকে 320, তেলাপিয়া 240 থেকে 280 ও কাতলা 450 টাকায় বিক্রি হচ্ছে। ট্যাংরা ও পাবদা বিক্রি হচ্ছে 500 টাকার উপরে। আমাদের মতো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে মাছ খাওয়াটা। এখন শুক্রবার না, একটু দাম বেশি, লিগে মাল
100-150 টাকা বেশি কিনার লাগে মোকাম। বাজারে নিত্যপণ্যের দামে কবে স্বস্তি ফিরবে সেই অপেক্ষায় সাধারণ মানুষ। সরকারের সজাগ দৃষ্টিও কামনা করেন অনেকে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের আকাল চলছে। কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে চরম হতাশায় দিন কাটছে পটুয়াখালীর অর্ধলক্ষাধিক জেলে এবং ব্যবসায়ীর। মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 30 জুলাই। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। আগস্টের শুরু থেকেই ইলিশ শিকারের ট্রলার নিয়ে দল বেঁধে সাগরে যাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার 2 সপ্তাহের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। অনেকে গেল 2-3 দিন সাগরে নামছেন না। অর্থাভাবে দিন কাটছে তাদের। সাগরে মাছ না পেয়ে মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চাপে হয়ে পড়েছেন দিশেহারা। জাল ফালাইলে মাছ তেমন একটা হয় না, আমরা খাইয়ে খিস্ত মনে করেন সময় থাকতে পারি না। মৌসুমের ভিতরে মাছ আনাজ কম, মানুষজন নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। মাছ আনাজ কোনোই নাই, আমাকে অবস্থা খুবই খারাপ। 5-7 জন মানুষ লইয়া প্রায় 3-4 লাখ টাকা ঋণ হয়ে গেছি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় ইলিশের আকাল বলে জানায় মৎস্য বিভাগ। বৈশ্বিক আবহাওয়া একটা পরিবর্তন, আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে। এই নদীর যে মাইগ্রেটরি পথ যে ইলিশের, সেই পথটাকে আমাদেরকে খনন পূর্বক আমাদের সেই পথটাকে ক্লিন করতে হবে এবং আমাদের আরো মেগা প্রকল্প এই খাতে নেওয়া দরকার ইলিশের উৎপাদন বাড়াতে হলে। আশা করি বৃষ্টি হলে মাছের উৎপাদন বাড়বে। উপকূলের হাজারো জেলের জীবিকা রক্ষায় সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। রাজধানীর মতিঝিল এলাকা থেকে 20 কেজি গাঁজা উদ্ধার সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 3। বৃহস্পতিবার দিনগত প্রিন্সিপাল শাখার সামনের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা অবৈধ সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে অভিনব পদ্ধতিতে রাজধানীর মতিঝিল থানা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা দরে বিক্রি করে আসছিল। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া, আবিবা, শরীফা, সুমাইয়া ও সুরাইয়া। স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় শিশুরা নদীতে গোসল করতে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। 5 শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। সকাল 10টায় নওগাঁর আত্রাইয়ে 7 জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অন্য 2 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়। হাবিবুর রহমান ও মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। গেল 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সকাল 10টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে এবং এইখানে আমাদের ওয়েলকাম বোর্ড থেকে প্রাথমিকভাবে একটা সাহায্য দেওয়া হবে। জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তাদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মরদেহ আত্রায় পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঋণপাতি করে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে এখন তার অনেক আশঙ্কা ছিল। পরবর্তীতে সৌদি আরবে সুপা কারখানায় অগ্নিকাণ্ডে উনি নিহত হন। ওনার পরিবার অত্যন্ত শোচনীয়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই,
ওনারা যেন এদিকে একটু লক্ষ্য রাখে। এবং তাদের মাত্রাতে কামনা করি। নিহতদের মধ্যে একজনের বাড়ি রাজশাহীর বাঘায় এবং অপরজনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। বাকি 7 জনের পরিচয় শনাক্তের পর মরদেহ দেশে আনা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। BCCI এর একটি সূত্র ANI কে জানিয়েছে আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বিসিবি। বার্তা সংস্থাটিকে সেই সূত্রের ভাষ্য, ভারত বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে। ভারতের বাংলাদেশ সফর মূলত 2025 সালের আগস্টে হওয়ার কথা ছিল, পরে সেটি পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তিব্বতে নতুন করে বাঁধে ভাঙন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল চীন। কাঠমান্ডুতে হিমবাহ ধসে নিহত বেড়ে 538। রাজধানীতে নিয়ন্ত্রণে আসছেই না ডেঙ্গু, চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে আশঙ্কাজনক হারে। মশক নিধনে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। শিল্প কারখানার বর্জ্যে হুমকিতে নদী, ভরা বর্ষায় ও অস্তিত্ব সংকটে মাছ সহ জীববৈচিত্র্য। দূষণ রোধে আইনের বাস্তবসম্মত পদক্ষেপের তাগিদ। এবং লাগামহীন রাজধানী নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি 80 টাকার উপরে, স্বস্তি নেই মাছ, মাংস, ডিমে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।